গপ্পের গাড়ি নিবেদিত আজকের গপ্প লেখক সিদ্ধার্থ ঘোষের লেখা অপচয়ের সঞ্চয়। গপ্প পাঠে রাধিকা বাবু, ভজা ও সুদর্শনের ভূমিকায় অনুপম, গপ্পের সূত্রধার ও পোস্টার ডিজাইনিংয়ে শুভদীপ, সাউন্ড ডিজাইনিং ও প্রোডাকশনে অর্ণব। শুরু হচ্ছে আজকের গপ্প অপচয়ের সঞ্চয়। রাধিকা বাবু ভারী সঞ্চয়ী লোক। তার বাবা রসিক বাবুও সঞ্চয়ী ছিলেন। রসিক বাবুর বাবা প্রতীক বাবুও সঞ্চয়ী ছিলেন। প্রতীক বাবুর বাবা, তার বাবা, তস্য সবাই। কাজেই রাধিকা বাবু সঞ্চয়ী হবেন নাই বা কেন? সকালে স্নান করতে গেছিলেন রাধিকা বাবু। জলগুলো সরসর করে গা বেয়ে নেমে নর্দমা দিয়ে লোপাট হয়ে যাচ্ছিল। এতদিন ব্যাপারটা তার চোখে পড়েনি, নইলে এই অপচয় তিনি কখনোই বরদাস্ত করতে পারতেন না। দেশে জলের কি হাহাকার সে কি সবাই জানে না নাকি? তবু সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। আসলে এটা প্রকৃত শিক্ষার অভাব। কতখানি সূর্যের তাপ খরচ করে সমুদ্রের জল বাষ্প হচ্ছে, আর তারপর মেঘ হয়ে বৃষ্টিধারা ঝরাচ্ছে। সেই হিসেব ঠিকমতো রাখলে এতদিন আতঙ্কেই সবার গায়ে রক্ত জল হয়ে যেত। এত বেহিসাবি ভাবে সূর্যের তাপ খরচ করা হচ্ছে যে সূর্য অবধি ঠান্ডা মেরে যাচ্ছে। রাধিকাবাবু স্থির করে ফেললেন, আজকে সন্ধ্যাবেলা অপচয় করবেন না, অভাব হবে না। সোসাইটির অধিবেশনে তিনি একটা নতুন বক্তব্য রাখবেন। শুধু কথার কথা নয়, তাৎপর্যপূর্ণ, গঠনমূলক, কারিগরি শিক্ষা। রাধিকাবাবু হাঁক দিলেন, এই ভজা ভজা, এসছিস? এই একটা বড় গামলা নিয়ে আয় তো। ভজা গামছায় হাত মুছতে মুছতে হেসে বলল, গামলা কোথায় পাবো বাবু? আর তাছাড়া গামলা কি হবে বাবু? কেন, বড় খোকা হওয়ার পর ওই যে একটা কিনেছিলাম, সেটা কি নেই নাকি? আগে হ্যাঁ, তা আছে। যা যা যা, শিগগিরই নিয়ে আয় যা। আর হ্যাঁ, আনবার সময় ওটাকে একটু ভালো করে ওজন করে আনিস তো। ভজা অন্দরমহলে গিয়ে রাধিকাবাবুর গিন্নিকে গামলার কথা বলতেই তার চোখ কপালে উঠল। তবু কর্তার মেজাজে রকম সকম জানা থাকায় তিনি বিনা বাক্যে আলমারির মাথা থেকে ভজাকে গামলাটা পেড়ে নিতে বললেন। দাঁড়িপাল্লায় গামলা ওজন করে ভজা রাধিকাবাবুকে গিয়ে বলল, ওজন করে এনেছি কর্তা। ওজনটা লিখে রেখেছিস তো? আগে যাক গে যাক, এবার এই বালতিটা ওজন করতো। গতকাল রাস্তা থেকে কুড়োনো পোড়া সিগারেটের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে পাইপের মধ্যে ভরতে ভরতে রাধিকাবাবু বললেন, তারপরে বালতিটায় জল ভরে ফের ওজন নে, সব লিখে রাখবে কিন্তু। একটু আগেই তিনি গামছা জড়িয়ে কলঘর থেকে বেরিয়ে এসেছেন। এবার তিনি একটা আতস কাঁচ হাতে নিয়ে ছাদে উঠতে গেলেন। দক্ষিণ পূর্ব কোণে দাঁড়িয়ে আতস কাঁচটা বাগিয়ে পাইপটা ধরিয়ে নিলেন। কিছুক্ষণ বাদে ভজার ডাক শুনে পাইপ নিবিয়ে নিচে নেমে এলেন রাধিকাবাবু। রান্নাঘরের পাশে রাখা এঁটো বাসনগুলোর ধারে পাইপের ছাইটুকু ছেড়ে ফেলে মাজার কাজে লাগবে তো কলঘরে ঢুকে গামলা চড়ে দাঁড়ালেন। ওজন মেপে রাখা বালতির জলে মগ ডুবিয়ে সন্তর্পণে স্নান করতে শুরু করলেন। এক ফোঁটা জল যাতে ছিটকে গামলার বাইরে না পড়ে। স্নান সারা হলে জল সমেত গামলার ওজন নিল ভজা। এবার রাধিকাবাবু কাঠকয়লার টুকরো দিয়ে স্লেটের উপর লিখলেন, জল সমেত বালতির ওজন মাইনাস ফাঁকা বালতির ওজন ইকুয়াল টু স্নান করার আগে জলের ওজন, আর গামলা ভরা জলের ওজন মাইনাস ফাঁকা গামলার ওজন ইকুয়াল টু স্নান করার পর জলের ওজন। হিসেব কষে ধেই ধেই করে নেচে উঠলেন রাধিকাবাবু। মাত্র 10 গ্রাম জল খরচ হয়েছে। অর্থাৎ এই 10 গ্রাম জল মানুষের কেশ ও দেহের লোমকূপগুলো স্নানের সময় গ্রহণ করে, বাকিটা সব নষ্ট হয়। ইউরেকা ইউরেকা! পৃথিবীর জলকষ্ট দূর করার পথে প্রথম পদক্ষেপ। রাধিকাবাবু স্লেট বগলে ছুটতে বেরিয়ে পড়লেন রাস্তায়। জরুরি মিটিং ডাকতে হবে তো। তাকে অমন করে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে রাস্তার মোড়ে সুদর্শনবাবু জিজ্ঞেস করলেন, আরে 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 আরে, কোথায় চললেন কেষ্টবাবু?
রাধিকা বাবু বলতে যাচ্ছিলেন তার নাম কেষ্ট নয়, রাধিকা, কিন্তু মনে পড়ে গেল সুদর্শনবাবু দার্শনিক লোক, এরকম ভুল তিনি আকচার করেন। অবশ্য ভুল বলাটাও বোধহয় সমীচীন নয়, কারণ রাধিকা বাবুর পুরো নাম রাধিকা রঞ্জন। সেদিক থেকে কেষ্ট বললেও অর্থে ভুল হয় না। রাধিকা বাবু এর আগেও সুদর্শন বাবুর বিচক্ষণ বুদ্ধির অনেক পরিচয় পেয়েছেন, তাই গড়গড় করে গামলার কথা বলে ফেললেন। সুদর্শনবাবু খানিকক্ষণ তার এলো কেশের মধ্যে হাত চালিয়ে শেষে চশমাটা খুলে গম্ভীর গলায় বললেন, সত্যি আপনি এক মহান আবিষ্কার করেছেন, আর আপনার এই আবিষ্কার আমার মস্তিষ্কে একটা নতুন চিন্তার জন্ম দিয়েছে। শুনবেন 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 সে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আপনি যেভাবে জল সমস্যার সুরাহা করেছেন, ঠিক সেইভাবে খাদ্য সমস্যাও মেটানো যায়, এ কথা ভেবেছেন কি? রাধিকাবাবু প্রথমটা থতমত খেয়ে যান। সুদর্শনবাবু ঠিক কি বলতে চাইছেন তা তার মাথায় আসে না। কিছুক্ষণ মাথা ঘামাবার পর সুদর্শনবাবুর বক্তব্য তার বোধগম্য হলো। মুখ বিকৃত করে তিনি বললেন, কিন্তু 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 সেই দুর্গন্ধময় বস্তুকে কি পুনর্বার গ্রহণ? আরে না না, আমি তা বলছি না। আগে বলুন তো, অপচয় কথাটার সংজ্ঞাটা কি? সঞ্চয় করে রাখতে না পারা মানেই তো অপচয়, নাকি? তাই আমরা যা খাই তার সবটাই শুধু অপচয়, তার একটুও কি সঞ্চিত থাকে? হুম, সবটাই নিষ্ক্রান্ত হয়ে যায়। যদি না খাই কি আসে যায়? কোনো নিষ্ক্রমণ ঘটবে না, এই তো। না ঘটে না ঘটুক, ভালোই তো, অপচয় রোধ হবে। এবার বলুন, কেমন লাগলো আমার আইডিয়াটা? রাধিকাবাবুকে স্বীকার করতেই হলো। দুর্দান্ত। সুদর্শন বাবুর গলা জড়িয়ে ধরলেন তিনি। চলুন সুদর্শন বাবু, এক্ষুনি পেটেন্ট অফিসে গিয়ে বরং যৌথ উদ্যোগে একটা পেটেন্ট করিয়ে রাখি, নইলে এই আইডিয়াটা অন্য কেউ নিয়ে নিতে পারে। তাহলে হেজিপেজি যে কেউ এই বিষয়ে বক্তৃতা ঝেড়ে বাজিমাত করতে পারবে না আর। তারপর থেকে সুদর্শন বাবু ও রাধিকা বাবু পরস্পরের সম্মতিক্রমে আহার বন্ধ করেছেন। তবে রেশনের দোকানে যাওয়া ছাড়েননি। হক পাওনা বুঝে নিতে হবে তো, নাকি? ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হবে। এইভাবে মাসখানেক চলার পর ফের দুজনের দেখা। হেসে কুশল বিনিময় করে দুজনেই জানতে চাইলেন কার কেমন সঞ্চয় হচ্ছে। কি আশ্চর্য, দুজনেই দুঃখ প্রকাশ করলেন। না, সঞ্চয় তেমন হচ্ছেই না। কেন? এ ব্যাপারেও দুজনেরই এক কথা। দুজনেই এক সঙ্গে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠলেন, হারামজাদা ইঁদুর সব! ধীরে ধীরে সব ইঁদুর বাবা, সব খেয়ে ফেলেছে। শুনলেন আজকের গপ্প অপচয়ের সঞ্চয়। গপ্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।